নমস্কার, আমি প্রশান্ত দাস, টিয়ারবাড়িয়া জেটিআর হাই স্কুলের সহশিক্ষক। মাইন্ডস জোন এবারে যে উপস্থাপনা করেছে খুবই প্রশংসার যোগ্য। ওরা বরাবরই যে সমস্ত কাজগুলো করে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওদের সঙ্গে জুড়ে থাকি। এবারেও ওদের ডাকে আমি সাড়া না দিয়ে পারলাম না। এইরকম অবস্থার মধ্যেও আমি এসেছি ওদের আমন্ত্রণে সাড়া দিতে। এবার আসি আজকে যে দশম শ্রেণীর জন্য, এই দশম শ্রেণী তো এখন রেজাল্ট বেরোয় না, আমরা দ্বাদশ শ্রেণীর জন্য একটা বিষয় তোমাদের হাতে যখন বইগুলো থাকবে বা বইগুলো যদি না পাও একটু সংগ্রহ করে নেবে। শিকার বলে একটা কবিতা জীবনানন্দ দাশের লেখা, সেইটা একটু আমরা আজকে আলোচনা করব। এই কবিতা যাওয়ার আগে প্রথমে আমরা কবি পরিচিতিটা একটু জেনে নেব। রবীন্দ্র পরবর্তী যুগে যে সমস্ত কবি প্রতিভা আমরা দেখেছিলাম তাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ, এই দুজনে কিন্তু একটা আলাদা ঘরানার কবি ছিলেন। প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির রূপ রস গন্ধ এগুলোকে সংগ্রহ করে নিয়ে তাদের লেখনী তারা ধারণ করেছিলেন। এদের মধ্যে আমরা প্রথমেই জীবনানন্দ দাশকে আজকে আমরা স্মরণ করব এবং জীবনানন্দ দাশের যে অন্যতম কবিতা শিকার কবিতাটা পড়ব। জীবনানন্দ দাশ অধুনা বাংলাদেশের বরিশাল জেলা শহরে 1899 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশগুপ্ত, যদিও তাদের গুপ্ত পদবিটা পরবর্তী সময়ে বাদ দেওয়া হয়, তারা দাস হিসেবে এই পদবিটাই ব্যবহার করতেন। মাতা ছিলেন কুসুম কুমারী দেবী, যে কুসুম কুমারী দেবীকে তোমরা হয়তো ছোটবেলায় পড়ে থাকবে একটা বিখ্যাত কবিতার মাধ্যমে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই রকম বংশের একটি ছেলে, তার মধ্যে কবি প্রতিভা থাকবে, এটা স্বাভাবিক। পড়াশোনা তার বাড়ির মধ্যে যতটুকু হয়েছে, কিন্তু এর বাইরেও তিনি একজন ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে বিএ পাস করেছিলেন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে। পরবর্তী সময়ে জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছে, অধ্যাপনা করতে হয়েছে, কিন্তু স্থায়ীভাবে কোথাও পায়নি। আমাদের একটা সৌভাগ্যের বিষয়, আমরা বলতে পারি গর্ব করে যে পশ্চিম মেদিনীপুর জেলার অধিবাসী হয়ে আমরা বলতে পারি ওই জীবনানন্দকে আমরা কিছুদিন পেয়েছিলাম খড়গপুরের ইন্দিরা কলেজে 1950 থেকে 51 সালের মধ্যে উনি অধ্যাপনা করে গেছেন। এই জীবনানন্দ দাশের লেখনীর মাধ্যমে আমরা অনেকগুলো বই পেয়েছি, বিশেষ করে যে কাব্যগুলো, তার মধ্যে প্রথম কাব্যগ্রন্থ 1927 সালে ঝরা পালক নামক আমরা সেই কাব্যটা পেয়েছি। তারপরে ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা ইত্যাদি। সর্বোপরি তার এই যে প্রকৃতিকে বেছে নেওয়া, প্রকৃতির সাধারণ অতি তুচ্ছ বিষয়কে নিয়ে লেখা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। শেষের দিকটা তার জীবনে একটু করুণ পরিণতি আমরা দেখেছিলাম। 1954 সালে 14ই অক্টোবর একদিন কলকাতার সান্ধ্যকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, অকস্মাৎ এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তিনি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি থাকেন। 22শে অক্টোবর তিনি মারা যান। এই
বিখ্যাত কবির আমাদের যেটুকু দিয়েছেন তার মধ্যে আমরা বলতে পারি তিনি একজন অন্যতম কবি। তাকে নিয়ে যে সমালোচনাগুলো হয়েছে তার মধ্যে তাকে বলা হয় অনেকে, কেউ বলে নৈরাশ্যের কবি, কেউ বলে আমাদের প্রকৃতির কবি। বুদ্ধদেব বসু একসময় তাকে বলেছিলেন তিনি প্রকৃত কবি এবং প্রকৃতির কবি। আবার রবীন্দ্রনাথও সেটা আরও সুন্দর করে বুঝিয়েছিলেন তিনি চিত্র রূপময় কবি। কেন না, তার কবিতার মাধ্যমে যে বিষয়গুলো দেখি অনেক উপমা তিনি ব্যবহার করতেন। এই উপমা ব্যবহারটা এতই সুন্দর করতেন, আমরা তার কবিতা যদি পড়ি একটা ছবির মতো ভেসে ওঠে। আমরা এই শিকার কবিতাও সেই রকম কিছু উপমার উদাহরণ দেখব, কিছু একটা ছবি যেন দেখব। এবার বিষয়ে যাই। শিকার কবিতাটি প্রথমে মহাপৃথিবী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। শিকার কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে এটা বনলতা সেন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। অনেক বইতে বা সহায়িকা বইতে এই দুটো নিয়ে অনেকে ছেলেমেয়ের মধ্যে কনফিউশন থাকে। তোমরা যে কোনো একটা লিখলেই দুটোতেই নাম্বার পাবে, অতএব ওইটা নিয়ে কোনো সন্দেহ করার কথা নয়। এবার আসবো আমরা কবিতার প্রসঙ্গক্রমে। কবিতাটি শুরু হয়েছে ভোরের প্রসঙ্গ নিয়ে। অনেকগুলো প্রায় 35টি লাইন আছে, 5টা স্তবকে বিন্যস্ত আছে, দুবার ভোরের কথা লিখেছে। আমরা সেই ভোরবেলা প্রত্যেকে আমরা দেখেছি প্রকৃতির একটা অপরূপ রূপ। আমরা উঠে দেখি সেখানে তার আকাশটা দেখি, সূর্য যখন উদীয়মান হচ্ছে তার একটা পরিবেশ আলাদা। কবির দৃষ্টিতে এই কবির এই পর্যবেক্ষণ করার ক্ষমতাটা কতটা গভীর আমরা এই কবিতাটা একটু পড়লে বুঝতে পারব। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কমল নীল। ভোরের বর্ণটা দিচ্ছে দেখো, আকাশের রং কেমন হয়েছে। আকাশের রং আমরা সাধারণত নীল বলে দিই, কিন্তু জীবনানন্দ দেখাচ্ছেন কি না, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাস ফড়িং তোমরা দেখেছো নিশ্চয়ই, যেটাকে আমরা গঙ্গা ফড়িং বলি, যেটা সেটা অনেক সময় সবুজের মতো, আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা সবুজ মনে হয়, কিন্তু কবির পর্যবেক্ষণটা দেখো কি অদ্ভুত। বলছেন যে দেহটা কেমন কোমল নীল। নীলটা গাঢ় নয়, হালকা নীল। এই হালকা নীলের মতো লাগছে যখন সূর্য উঠছে, ওঠার আগে ভোরের সময়, সেই সময়ে যে আকাশটা তিনি দেখতে পাচ্ছেন সেটাকে বর্ণনা করছেন এইভাবে। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। আবার চারিদিকে তিনি দেখতে পাচ্ছেন কি পেয়ারা আমাদের পরিচিত একটা গাছ, আর নোনা, নোনা হচ্ছে একটা আতা ধরনের একটা গাছ। সেই গাছগুলো কেমন না, টিয়ার পালকের মতো সবুজ। টিয়ার পালকটা আমরা জানি সেই সবুজের রং, এবং সেই সবুজটা ব্যবহার করছেন কিভাবে দেখো, একটার সঙ্গে একটা উপমা কি অদ্ভুত, টিয়ার পালকের সঙ্গে তুলনা করছেন। এখানে আমরা আবার একটা গভীরভাবে যেতে পারি। এই সবুজ আমাদের, যদি আমরা সবুজ রংটাকে নিয়ে ভাবি, সবুজ একটা প্রাণের প্রতীক। সেই প্রাণটাকে তিনি এখানে উপস্থাপন করতে যাচ্ছেন। তারপরেই বলছেন একটি তারা এখন আকাশে রয়েছে। একটি তারা, অনেক তারা নয়। যখন তারাটা আমরা বিশেষ কখন দেখি, সন্ধ্যেবেলা দেখি, রাত্রের বেলা রাতের আকাশে আমরা তারা দেখি। আবার যখন সূর্য ওঠে তখন তারাগুলো কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু ভোরটা তখন যখন সূর্যটা ওঠে না, ঠিক একটি তারা আছে। বিশেষ করে কোন তারাকে উল্লেখ করছে আমরা জানি, শুক্র গ্রহ নামক একটা তারা, যদিও ঠিক তারা নয়, কিন্তু আমরা তাকে শুক তারা হিসেবে চিহ্নিত করি যখন সে ভোরবেলা ওঠে। আবার যখন সেই সন্ধ্যাবেলা তাকে দেখতে পাই তখন তাকে সন্ধ্যা তারা নামে বলি। আমরা যদি ওইটাকে ধরে নিই যে একটি তারা এখন আছে, আকাশে রয়েছে। এইবার তারার বর্ণনা, আবার এটাকেও আমরা বলতে পারি কবি যে বেশিরভাগ সময় একাকিত্ব বোধ করতেন
এই একটি কথার মাধ্যমেও কিন্তু তার প্রকাশ পাচ্ছে। যাই হোক, একটি তারা এখন আকাশে রয়েছে এবং সেই তারার বর্ণনা এবার দেখো। পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোদুলি মোদির মেয়েটির মতো। পাড়াগাঁ আমাদের গ্রামগঞ্জে মেয়েরা একটু বিশেষ করে লাজুক প্রকৃতির হয়, সবাই আমরা জানি। এবার গোধূলি মোদির, গোধূলি কোনটাকে বলে? যখন দিনের অবসান হয়ে যায়, রাতটা সন্ধ্যেটা আসন্ন, ঠিক সেই মুহূর্তে, সেই রকম সময়, মোদির কথাবার্তা হচ্ছে মত্ততা, সেই মুহূর্তে মানে অর্থাৎ একটি রাঙা লালাভ একটা রঙকে বোঝানো। আর লালাভ কিসের প্রতীক? লাজুকতার প্রতীক। এই লাজুকতা কার না? ওই পাড়াগাঁয়ের যে মেয়েটি, তার সেটাকে তার কথা উল্লেখ করার জন্য এটা বলা হয়েছে। আবার ওই মেয়েটির সঙ্গে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সেই তারাটি যে আকাশে একা আছে। যখন সে বাসর ঘরে কোনো মেয়ে থাকে, সে কিন্তু একাকিত্বই থাকে, তার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, তার আগে পর্যন্ত অনেক তার সখী তার আত্মীয় পরিজন তার সঙ্গে দেখা করে, কিন্তু বাসর ঘরে সে যখন প্রবেশ করে সে কিন্তু একা থাকে। ঠিক আছে, তার মনের মধ্যে অনেক কিছু কৌতূহল থাকে, অনেক কিছু জানা, প্রশ্ন জিজ্ঞাসা, অনেক কিছু থাকতে পারে। সেই লাজুকতাটা এখানে দেখানো হয়েছে। আবার সেই তারাটাকে আরেকটা বর্ণনা দিয়েছে, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। মিশরকে তিনি চলে গেছেন। মিশর কোথায়? আফ্রিকা মহাদেশের একটা অন্যতম দেশ। ইতিহাসে এর নাম আমরা শুনেছি। সেই মিশরের কোনো মানুষই শব্দটা আমরা সাধারণত অভিধানে দেখি না। মানুষই এখানে নারীকে বোঝানো হয়েছে। মানুষ থেকে মানুষের কোনো একটা মহিলাকে কল্পনা করা হয়েছে। বলছে তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবির যে সুরা, যে নীল মদের রংটা ছিল নীল, তার মধ্যে কি হচ্ছে না, কবি সেই যে নারী ছিল তার বুকের কাছে একটা কি ছিল, একটা হাড় বা জামক থাকবে, তার ভিতর থেকে সেই মুক্তা একটা তুলে নিয়ে কিসে রেখেছে? গ্লাসে। এটা কিসের? একটা ভালোবাসার প্রতীক। আসলে এটাকে আমরা আবার গভীরভাবে নিয়ে যাই, প্রকৃতির সঙ্গে যখন ফেলিয়ে দেখবো, উপমার সঙ্গে। আকাশটাকে নীল, আকাশ নীল, সেটা দেখো এখানে নীল গ্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে। আর যে তারাটা ওখানে জ্বলছিল না, একটি তারা আকাশে আছে, ওই তারাটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ওই মুক্তার সঙ্গে। ঠিক আছে, তাহলে সেই রকম বর্ণনা দিয়েছে কি অতীতের কোনো একটা শহরের ঘটনা, তার সঙ্গে সাজুজ্য নিয়েছেন। এবং সেটা অতীত কেন দেখো, তারপরেই দিয়ে আছে, হাজার 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 বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে। এখন হাজার হাজার বছর ধরে সেই জ্বলে হচ্ছে, এর অবনতি শেষ নেই। সেই রকম ভাবে এই দীর্ঘ কালের একটা বর্ণনা করার জন্য তিনি এই হাজার হাজার বছরের প্রসঙ্গ জেনেছেন। ঠিক আছে, সেই তারা এখনো যেন চলছে। তাহলে এই প্রথম স্তবকের মধ্যে আমরা কি একটা ভোরের চিত্র সুন্দরভাবে খুঁজে পেলাম। এরপরে স্তবকে আমরা যাচ্ছি কি, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে, হিম শীতকালে আমাদের অনেক সময় শরীরটাকে গরম রাখার জন্য অনেকগুলো পন্থা অবলম্বন করি। কেউ অনেক সময় জ্যাকেট, সোয়েটার ইত্যাদি ব্যবহার করি, কেউ বা আগুন জ্বালায়, কেউ বা বিভিন্ন রকম ভাবে ঘরটাকে গরম রাখার জন্য তার একটা ব্যবস্থাপনা করে। অনেক রকম পন্থা আছে। কিন্তু এখানে যে দেশওয়ালি বলতে সাধারণ গ্রাম প্রান্তিক মানুষের কথা বলা হয়েছে। যে প্রান্তিক মানুষের, তাদের হয়তো এই শীতকালে শরীরটাকে গরম রাখার মতো কোনো আবরণ বা কোনো হয়তো পোশাক পরিচ্ছদ নেই। সেই কারণে তার শরীরটাকে গরম রাখার জন্য কিছু কি করছে? আগুন জ্বেলেছে। কোথায়? সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মাঠের মধ্যে আগুন জ্বেলেছে।
এবং সেই আগুনটা কেমন বলছে দেখো, আগুনেরও বর্ণনা দিচ্ছে, মোড়ক ফুলের মতো লাল আগুন। মোড়ক ফুল আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জে, একটা মুরগি লটাই বলে একটা গাছ দেখি আমাদের, সেটা প্রায় 4-5 ফুট লম্বা হবে এবং তার ফুলগুলো যে মুরগির যে পেছনে যে একটা কি থাকে, পেছনের অংশ যেটা বেরিয়ে থাকে লাল অংশ, হ্যাঁ, ঝুটুন, সেই রকম দেখতে হয়। তার মতো কি হচ্ছে ওই আগুনটা, মোড়ক ফুলের মতো লাল আগুন। এরপরে আগুনটা আবার কি হচ্ছে না, শুকনো অসত্য পাতা দুমড়ি এখনো আগুন জ্বলছে তারে। অসত্য পাতা শুকানো, সেইটা আবার যখন আগুন লাগে, যে কোনো জিনিস আগুনে পুড়ে গেলে কি হয়, যখন আগুনে দেওয়া হয়, পাতা যখন আগুনের মধ্যে দেওয়া হয় কি হয়, সেটা যদি সোজা থাকে পাতাটা, আস্তে আস্তে যখন পুড়বে তখন আস্তে আস্তে কি হয়, গুটিয়ে যায়, দুমড়ে যায়, এই দেখো বুঝলেন, সেইটাকে বোঝানো হয়েছে যে আগুন শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন চলছে, আগুনটা অনেক গভীর। এবার বলছে সেই আগুনটা আবার কেমন হয়ে আছে না, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। অনেক বইয়েতে এখানে কুসুমের মতো আছে, পুরনো বইগুলোতে, নতুন বইয়েতে কুমকুমের মতো আছে। কুমকুম একটা প্রসাধনী দ্রব্য হিসেবে আমরা ব্যবহার করি মেয়েদের, সেই রকম সূর্যের আলোয় তার রং সেই কুমকুমের মতো আর নেই। বাস্তবিক আমরা এটা পর্যবেক্ষণ করি যে রাতের বেলা যখন একটা আলো যখন জ্বলে, আগুন জ্বলে, অনেক দূর থেকে আমরা দেখতে পাই, কিন্তু দিনের বেলা যখন সূর্য ওঠে তখন সেই আগুনটা আর দেখা যায় না, তখন সেটা নিষ্প্রভ হয়ে যায়। সেই কারণে কবি বলছেন, যেহেতু এখন ভোর হয়ে গেছে, সূর্য উঠছে প্রায়, তার সূর্যের আলোয় তার কি হয়ে গেছে, সেই আগুনটা, যে আগুনটা দেশওয়ালীরা জ্বেলেছিল, সেই আগুনটা আর কুমকুমের মতো আর নেই, হয়ে গেছে কেমন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। শালিক পাখি আমাদের গ্রামগঞ্জে প্রায় প্রতিনিয়ত আমরা দেখে থাকি, সেটা তার যে রোগা, তার যে হৃদয়ে যেমন ইচ্ছা না থাকলে যেমন হয়, ঠিক সেই রকম ভাবে তোমার আগুনের রূপটাকে দেখানো হয়েছে। আবার সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ কি কেমন হয়েছে না, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালের আলো, টলমল শিশির, শিশিরগুলো পাতার মধ্যে থাকলে কি হয়, টলমল করে, বাতাস তৈরি, সেই রকম ভাবে চারিদিকে, এবং তার উপরে শিশিরের উপর যখন সূর্যের কিরণ আসে তখন কি হয়, শিশিরের উপর সূর্যের আলো পড়লে কি হয়, ঝিলমিল করে। ঠিক সেই রকম কি হচ্ছে না, বন ও আকাশগুলো ঝিলমিল করছে। এই ঝিলমিলটা কেমন করছে না, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের সঙ্গে তুলনা করেছে সবুজ নীল ডানার সঙ্গে, এই উপমাগুলো দেখার মতো। এবার আমরা আবার আসছি কবিতার অন্যতম অংশ, যেখানে আবার একটা ভোরের বর্ণনা করতে আছে, ওই ভোরের প্রসঙ্গটা আছে। এবার কি হয়েছে না, ভোর, সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। একজনকে আনা হলো বন্য পরিবেশের মধ্যে, কাকে দেখতে পেলাম, একটা হরিণ। সে হরিণটা কেমন, তার বর্ণনা দিচ্ছে সুন্দর, আবার তার সঙ্গে আরো উপমা দিচ্ছেন বাদামি হরিণ। ঠিক আছে, সে কি করছে না, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে, রাতের বেলা তাকে নাকি চিতাবাঘিনী তাকে ছুটিয়েছে, তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করছে না, নক্ষত্রহীন, রাতের বেলা এমন গভীর জঙ্গল, সেখানে নক্ষত্র দেখা যায় না হয়তো, ঠিক আছে, মেহগনির মতো অন্ধকার। মেহগনি গাছ, মেহগনি আমাদের একটা অত্যন্ত মূল্যবান কাঠের, মানে যেখান থেকে কাঠ পাওয়া যায় মূল্যবান ধরনের কাঠ, সেই মেহগনির মতো অন্ধকার। অন্ধকার কিন্তু মেহগনির সঙ্গে তুলনা করছে, কেন তার পাতাগুলো বেশ বড় বড়,
এই গভীরতা দেখো বোঝানোর জন্য মেহগনি কথাটা ব্যবহার করা হয়েছে। এবার সেই হরিণটা কোথায় ছুটছিল? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সে ঘুরে ঘুরে বেরিয়েছে। কেন? না নিজেকে বাঁচানোর জন্য, যাতে সে বাঁচতে পারে। কার হাত থেকে? না চিতাবাঘিনীর হাত থেকে। এবার কি হয়েছে, যখন সে ভোর হয়ে গেল তখন কি হয়েছে, সেই ভোরের জন্য অপেক্ষা করছিল। এবার ভোর হয়ে যাওয়ার পর সে কি করেছে না এসেছে সে ভোরের আলোয় নেমে। আমরা যেমন রাত্রেবেলা যতটা ভয় পাই, দিনের আলোয় কিন্তু আমরা সেই ভয়টা আমরা পাই না, ঠিক যেমন হরিণটির মধ্যে হয়েছে। এবার নেমে তার মধ্যে ভয় কেটে গিয়েছে। ভয় কেটে গিয়ে কি হবে তখন? এবার দেখো কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঘাস হরিণ খায়, সেই ঘাসের বর্ণনাটা এবার আবার লক্ষ্য করার মতো। কচি বাতাবি লেবু, বাতাবি লেবু সেই গাছ, এবং কচি পাতা, তার রংটা যেমন হবে সেই রকম এক ধরনের সবুজ, হালকা সবুজ, এবং এর সঙ্গে আবার কি আছে সুগন্ধি। তাহলে অনেকগুলো জিনিস বলছেন। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখন আর তার মধ্যে কোনো ভয় নেই। হরিণটা যে সারা রাত ধরে যাকে ভয় তারা করছিল, এখন তার মধ্যে কিন্তু আর ভয়টা কাজ করছে না। সে এখন নিশ্চিন্তে ওই কি করছে, ঘাসগুলো ছেড়ে ছেড়ে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া হলো। এবার কি করলো না নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। পার্শ্ববর্তী সেই বনের ধারে একটা ছোট্ট নদী আছে, যার জল তীক্ষ্ণ শীতল, খুব ঠান্ডা, শীতকালে জল স্বাভাবিক ঠান্ডাই থাকে। সেই জলে নিজে নেমে গেছে। তারপরে কি করলো না ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। ঘুমহীন, কেন ঘুমহীন ছিল? কেননা সে সারা রাত ধরে ছুটেছে নিজেকে বাঁচানোর জন্য চিতাবাঘের হাত থেকে। ক্লান্ত হয়ে গেছে, বিহল শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য। মানে কি এটা আমরা অনেক সময় দেখবে, আমরাও যখন অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি তখন কি হয়, একটু স্নান করলে কি হয়, তরতাজা হয়ে যায় না? এখানে সেই হরিণটাও সেরকম যে একটা তার মধ্যে যে ক্লান্ত ভাব, সেই ক্লান্তিটাকে দূর করার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল জলে সে কিন্তু নেমে পড়ে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকারের হিম, দেখো কত বর্ণনা। অন্ধকারের হিম কুঞ্চিত, কুঞ্চিত মানে কি কুমড়ানো, জরায়ু গর্ভাশয় ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। যখন ভোরবেলা সূর্যটা উঠতে থাকে তখন কি হয়, একটা ফুলের যেমন ফুল যখন তার গর্ভাশয় থেকে আস্তে আস্তে যখন কুঞ্চিত রূপটা থাকে আস্তে আস্তে তার প্রস্ফুটিত হয়, এখানেও ভোরের বর্ণনা করতে গিয়ে তিনি দেখাচ্ছেন যে সূর্যটা যখন উঠছে ঠিক সেই রকম ভাবে অন্ধকারেরটাকে কেটে ফুলের মতন সেই কুঞ্চিত অবস্থা থেকে প্রস্ফুটিত হচ্ছে যেন। আর একটি বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য বিশাল তার মনের মধ্যে একটা আনন্দ হয়েছে। এই আনন্দটা কিসের? না মুক্তির আনন্দ, একটা মুক্তির উল্লাস তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে। সেই হরিণটি এখন তার মধ্যে প্রাণ চাঞ্চল ফিরে এসেছে। ঠিক আছে, এরপরে কি দেখতে পাচ্ছি, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। সূর্য যখন উঠে দেখবে ভোরবেলা, তার যে কিরণটা যেভাবে তীক্ষ্ণভাবে আসে সেটাকে একটা বর্ষার সঙ্গে, বর্ষার ফলার সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই রকম ভাবে যেন তার উল্লাসটা, কার উল্লাস? না হরিণীর, যে হরিণ বাদামি হরিণ তার উল্লাসটা। এবং সে কি করতে চাইছে না তার মধ্যে এখন সাহস জন্মেছে, সে যেন সবাইকে চমক লাগিয়ে দেবে। কাকে চমক লাগবে? না তার যে সঙ্গী সাথী, যে হরিণ অনেক একের পর এক হরিণী আছে, তাদেরকে সে যেন চমক লাগিয়ে দেবে। এরপরে এই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটা যে সুর বর্তার ছিল সেটা হঠাৎ করতে কেটে যায়। কিভাবে?
একদম আমরা শেষ তবকে গিয়ে সেটা দেখতে পাবো। অর্থাৎ গল্পের মতো একটা ক্লাইম্যাক্স এখানে নেমে এসেছে। কি না, একটা অদ্ভুত শব্দ, হঠাৎ করতে একটা অদ্ভুত শব্দ পাওয়া গেল। সেই শব্দটা কিসের আমরা পরে জানবো, একটু পড়ে নিই। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছে। শব্দের পরে দেখা গেল কি, যে নদীর জলটা তীক্ষ্ণ শীতল ছিল, থরথর করে যেটা বয়ে যাচ্ছিল, সেই জলটা লাল হয়ে গেছে। কেমন? মচকা ফুল, একটা লাল রঙের ফুল এক ধরনের, তা সেই ফুলের মতো লাল টকটক করছে সেই জলটা। আর কি, তারপরের ঘটনা আবার বলছে, আগুন জ্বলল আবার। আগুন জ্বলল আবার কথাটার মাধ্যমে আমাদের একটা স্মরণ করে দিচ্ছে যে আগেও একটা আগুন জ্বলেছিল। কখন? সেই দেশওয়ালিরা যখন আগুন জ্বলেছিল, কিসের জন্য? তাদের শরীরটাকে গরম রাখার জন্য, রাখার জন্য। এবার আগুনটা কেন জ্বলছে, এইটা কিন্তু আলাদা প্রসঙ্গ, এর পটভূমিকা আবার আলাদা। কেন না, আগুন জ্বললো আবার, পরে বলছে কেন, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। যে হরিণটা এতক্ষণ তার উল্লাস ছিল, তার মধ্যে প্রাণ চাঞ্চল্য ছিল, সব কিন্তু দূরীভূত হয়ে গেল। কি হয়ে গেছে? সেই হরিণটা মারা গিয়েছে হয়তো, তার যে মাংসটা, সেই মাংসটাই কি হয়ে গেছে না, গরম করে মানে সেই হরিণটাকেই তাকে মেরে তার মাংস তৈরি করা হলো। ওই জন্য উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। কারা করলো? কারা করলো পরে দেখছি। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজার গল্প। নক্ষত্র নিচে, যখন আকাশের যে নক্ষত্র, তার নিচে ঘাসের বিছানা, সেখানে তো কোনো বিছানা নিয়ে যাওয়া যাবে না, ঘাসের উপর বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। কারা করছে? অনেক দিনের হাসি ঠাট্টার মতো গল্প করছে, পুরনো পুরনো গল্প করছে। কারা না, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা মানুষের, কয়েকটা মানুষের মাথা, টেরিকাটা মাথার চুল বেশ সুন্দরভাবে পরিবর্তনভাবে আমায় কাঁধে থাকে, তথাকথিত সভ্য মানুষের দলে। সভ্য মানুষের দিকে যারা বনে আদিম মানুষ, তাদের কখনো মাথা আশ্রানো থাকে না, তারা কখনো সিগারেট খায় না। কারা করছে? শহরের মানুষ, যারা সভ্য মানুষ, নিজেদেরকে বড়াই করে আমরা সভ্য, অন্য জাতির থেকে উন্নত, তারাই কিনা করছে কি, গল্প করতে করতে ওই ঘাসের বিছানায় বসে পুরনো শিশির ভেজা গল্প করছে। আর ওরাই কি করেছে না, ওই হরিণটিকে মেরে তার মাংস খাওয়ার জন্য এই আয়োজন। সেটা কিভাবে বলছি, এলোমেলো কয়েকটা বন্দুক, নিস্পন্দ নিরপরাধ, এলোমেলো কয়েকটা বন্দুক। এই এলোমেলো কয়েকটা বন্দুকের মাধ্যমে আমাদের চিত্রটা পরিষ্কার হয়েছে। সেই আগে একটা শব্দ ছিল, যে একটা অদ্ভুত শব্দ। তাহলে এই অদ্ভুত শব্দটা কিসের? ওই বন্দুকের আওয়াজ, যে বন্দুকের সাহায্যে একটা সুন্দর প্রকৃতির বুকে চড়ে বেড়ানো, প্রকৃতির যে রূপ রস যারা উপভোগ করবে, সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার মতো সভ্য মানুষ যারা আছে, তারাই করেছে। কিসের সাহায্যে? ওই বন্দুকের সাহায্যে। ঠিক আছে, এইভাবেই এলোমেলো কয়েকটা বন্দুক ছিটিয়ে ছিটিয়ে। আরেকটা বলতে পারি, এই সভ্য মানুষরা নিজেরা যতই সভ্য বলে বড়াই করে, এরা কিন্তু গোছালো নয়। গোছালো হলে সে বন্দুকটা আবার পরিপাট্যভাবে সুন্দর করে গুছিয়ে রাখতেন, যেখানে সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এরপরে কি দেখাচ্ছে, শেষ লাইনটা দেখো, হীন নিস্পন্দ নিরপরাধহীন। এই নিস্পন্দ মানে কি, কোনো স্পন্দন নেই, নিরপরাধ ঘুম। কার ঘুমটা আসছে? সেই হরিণটা, যে হরিণটা এতক্ষণে সারা রাত ধরে ঘুরেছিল, নদীর জলে স্নান করেছিল, তারপরে তার মনের মধ্যে একটা কি সাহস ছিল, তার মনের মধ্যে একটা উল্লাস ছিল, সেই উল্লাস আর নেই। কি হয়েছে? তার মধ্যে একটা ঘুম ছিল, সাহিত্য হয়ে রয়ে গেছে। মৃত্যু যে মারা গেলে কি হয়, তার সেই রকম আর থাকে না, সেই রকম ভাবেই নিষ্পন্দ অবস্থায় গেছে। এবং নিরপরাধ, নিরপরাধ কেন বলা হয়েছে না, হরিণটা তো কোনো অপরাধ করে না। সে কি কারো অপরাধ করেছে, কারো ক্ষতি করেছে? সেই কারণে এখানে নিরপরাধ কথাটা ব্যবহার হয়েছে। দেখুন
নিশ্চিন্তে যেন ঘুমাচ্ছে। এইভাবেই একটা শিকার কীভাবে হলো, একটা পশু কীভাবে একটা সভ্য মানুষের হাতে শিকার হতে পারে, এখানেই এই কবিতার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। সুন্দরভাবে তোমরা এগুলো আর একটু ভালো করে দেখবে। কবিতাগুলো এত সুন্দরভাবে উপমা আছে, আমাদের আরও তোমরা যখন প্রশ্ন উত্তরের মাধ্যমে যখন আলোচনা হবে তখন এর বিস্তারিতভাবে বুঝতে পারবে।